অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এরিক মারিয়া রেমার্ক, পর্ব 15। একসময় সন্ধ্যা নামল, চারদিক আঁধার হয়ে এলো ধীরে ধীরে। গোলার গর্ত আর পরিখার ভেতর থেকে পাক খেতে খেতে অলস ভঙ্গিতে ধোঁয়ার মতো কুয়াশা উঠে আসতে লাগলো। অবস্থা থেকে ভয় হতে লাগলো, ভৌতিক কিছু একটা ঘটতে যাচ্ছে বোধহয়। গা কেমন শিরশির করে উঠল। পরিখার কিনারা পর্যন্ত উঠে এসে গা ছেড়ে দিতে লাগলো কুয়াশার সুর। তারপর মাটির ওপর দিয়ে গড়িয়ে গড়িয়ে এক গর্ত থেকে আরেক গর্তে ছড়িয়ে পড়ছে। ঢাকা পড়ে যাচ্ছে সবকিছু। অসম্ভব শীত পড়েছে। অস্ত্র বাগিয়ে অন্ধকারের মধ্যে চুপচাপ বসে আছি আমরা। কারো গায়ে এক ফোঁটা শক্তি অবশিষ্ট নেই। প্রচণ্ড ক্লান্তি আর হতাশায় সম্পূর্ণ কাহিল আমি। আক্রমণের পর প্রতিবারই এই অবস্থা হয়। এ সময় আপন ভাবনা নিয়ে একা থাকা যায় না, কারণ সেগুলো সঠিক অর্থে ভাবনা থাকে না, স্মৃতি হয়ে যায়। দুর্বলতার সুযোগ নিয়ে সেগুলো আমাকে তাড়া করে ফেরে এবং আমাকে দিয়ে অদ্ভুত আচরণ করায়। টুকরো টুকরো কল্পনা, যেন বাস্তব নয়। বাতাসে ভর দিয়ে নিজেদের গ্রামে পৌঁছে গেলাম। শুনতে পাচ্ছি গির্জার ঘন্টা বাজছে, তবে যেন অনেক দূর থেকে আসছে শব্দটা। গির্জার সামনে ছোট একটা মাঠে দাঁড়িয়ে আছি আমি। লোকজনের যাওয়া আসা দেখছি। এক কিশোরীকে দেখলাম, ফ্রকের ঝালর দুলিয়ে সামনে দিয়ে চলে গেল। আমার সাথে চোখাচোখি হতে মুখ টিপে হাসলো একটু। বুকটা যেন কেমন করে উঠল। ভাবলাম, আমার বয়স এখন সবে 20, এটাই তো প্রেমে পড়ার উপযুক্ত সময়। কাল্পনিক ছবিটা মনে হলো আমার খুব কাছে, আমাকে স্পর্শ করলো ছবিটা। তারপর আকাশে স্টার সেল ফুটতেই মিলিয়ে গেল। গোলা ফাটার প্রচণ্ড শব্দে লাফিয়ে উঠলাম প্রায়। চট করে বাস্তবে ফিরে এলাম। হাত দিয়ে ছুঁয়ে দেখি রাইফেলের ব্যারেল কুয়াশায় ভিজে উঠেছে। হাত দিয়ে ডলে ডলে ভেজা ভাবটা মুছে ফেললাম। কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকলাম। আবার অমনি অবাস্তব কল্পনাগুলো আবার কিলবিল করে উঠলো আমার চোখের সামনে। চোখ বুজতেই একটা নদীর তীরে চলে এলাম। আমাদের শহরের পেছনে তৃণভূমিতে একটা ঝর্ণার কিনারা বরাবর এক সারি পপলার গাছ আছে। অনেক দূর থেকে ওগুলো দেখা যায়। সারিটা যদিও ঝর্ণার একদিকে আছে, তবু আমরা সেটাকে পপলার অ্যাভিনিউ বলতাম। ছোটবেলায় এই জায়গাটার প্রতি আমাদের গভীর টান ছিল। সেখানে সারাদিন খেলাধুলা করতাম আমরা। পপলারের ছায়ায় বসে দ্রুতগতি স্রোতের মধ্যে পা ডুবে বসে থাকতাম। পানির সুবাস আর বাতাসের গান অত্যন্ত প্রিয় ছিল আমাদের। সেসব দিনের কথা মনে পড়লে আজও আমার হৃদস্পন্দনের গতি বেড়ে যায়। চোখের সামনে যেসব মনোরম জায়গা দেখতে পাই, ওইসব জায়গাতেই তো যেতে চাই আমরা। যখন ক্যাম্পে থাকি তখন ওরকম জায়গার কথাই বেশি করে মনে পড়ে। আমাদের কথায়, আচরণে, গানে সবকিছুতে ফুটে ওঠে বাড়িতে ফেরার আকুতি। এটাও বুঝি, আমাদের এসব কল্পনা চিরকাল কল্পনাই থেকে যাবে। মনে হয় বহু দূর দিগন্তে ওইসব স্বপ্নময় দিনের চেহারা দেখেছি আমরা, কিন্তু সেদিকে যতই এগিয়ে যেতে চাই, স্বপ্নগুলো যেন ততই দূরে সরে যেতে থাকে, যেন কিছুতেই ধরা না দেওয়ার পণ করেছে। হাত জমে গেছে ঠান্ডায়, শরীর হিম হয়ে আসছে। কুয়াশাকে মনে হচ্ছে বরফ, মাটির ওপর দিয়ে গড়িয়ে এসে ছেঁকে ধরেছে আমাদের। একটু একটু করে গ্রাস করছে আমাদের। মাঠে পড়ে থাকা লাশগুলোর মধ্যে যা কিছু অবশিষ্ট ছিল সব শুষে নিয়ে আসছে। বাতাসে ভেসে আসছে লাশের দুর্গন্ধ। সকালে যেসব ফ্যাকাশে আর সবুজ হয়ে যাবে, আর রক্ত জমাট বেঁধে কালচে হয়ে উঠবে। কিছুক্ষণ পর হাওয়াই ছোড়া হচ্ছে আকাশে। শস্য শব্দে অনেক উপরে উঠে গিয়ে ফটাস করে ফেটে ছড়িয়ে পড়ছে চারদিকে। আশেপাশের অনেকখানি জায়গায় তীব্র আলোয় হেসে উঠছে। আলো নিভে গেলেই আবার গাঢ় অন্ধকার ঝাঁপিয়ে পড়ে। একটা ঝনঝন আওয়াজ কানে এলো। মেস্টিনের শব্দ। পরস্পরের ঠোকাঠুকির কারণে শব্দ হচ্ছে। শব্দটা শনাক্ত করতে পারা মাত্র মোচড় দিয়ে উঠল পেট। গরম খাবার এবং কারো সঙ্গ খুব প্রয়োজন আমার, কিন্তু এখনই সে অভাব পূরণ হওয়ার নয়। আমার ডিউটি শেষ হতে এখনো দেরি আছে। বসে থাকা ছাড়া উপায় নেই। আমার রিলিভার আসতে দ্রুত ডাক আউটে এসে এক মগ বার্লি নিয়ে বসলাম। চর্বি দিয়ে রান্না, দারুণ স্বাদ। ধীরে ধীরে সবটা খেলাম। বাইরে থেমে গেছে সিলিং। প্রতিটা ঘন্টা দুঃস্বপ্নের মতো পার করছি আমরা, দিনের পর দিন। কোনো পরিবর্তন নেই। আক্রমণ পাল্টা আক্রমণেরও যেন শেষ নেই। জগতের যাবতীয় সৃষ্টি ধ্বংসস্তূপে পরিণত না হওয়া পর্যন্ত এ যেন থামবে না। লাশের ওপর লাশ জমতে থাকে খোলা মাঠে, পরিখার ভেতর, খানাখন্দে, সব জায়গায়। কাছাকাছি কেউ আহত হলে তাকে ঝুঁকি নিয়ে হলেও কোনোমতে টেনে হিঁচড়ে নিরাপদ জায়গায় নিয়ে আসতে পারি, কিন্তু দূরে হলে তো তা সম্ভব হয় না। তখন অসহায়ের মতো বসে বসে আহতের আর্তচিৎকার শোনা ছাড়া আর কিছুই করার থাকে না। এরকম একজনকে দুটো দিন তন্ন তন্ন করে খুঁজেছি আমি। উপর হয়ে পড়ে ব্যথায় কাতরাচ্ছিল। আমি তার খোঁজে তারই সামান্য দূর দিয়ে যাওয়া আসা করেছি, কিন্তু উপর হয়েছিল বলে বুঝতে পারিনি যে তাকেই খুঁজে ফিরছি। যতবার দেখেছি ততবারই ভেবেছি ওটা লাশ, এটাই স্বাভাবিক। কেউ যদি উপর হয়ে শুয়ে শুয়ে গোঙায়, একটুও নড়াচড়া না করে, তাহলে মৃতদেহ রাজ্যে তাকে শনাক্ত করা কঠিন। শব্দটা কোন দিক থেকে আসছে, কার গলা দিয়ে বেরোচ্ছে, বুঝে ওঠা কঠিন। গোঙানির ধরন শুনে বুঝতে অসুবিধা হয় না জখম গুরুতর। অসহনীয় যন্ত্রণা তাকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। অথচ সেই দুর্ভাগাটি যে কে, খোলা জায়গায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অনুসন্ধানকারীর পক্ষে তা ঠান্ডা মাথায় নিশ্চিত করা সম্ভব হয় না। সবারই তো প্রাণের মায়া আছে। একসময় লোকটাকে খুঁজে বের করার আশা প্রায় ছেড়েই দিলাম আমরা। কাঠ বলল, আঘাতটা বুকে লাগেনি, আমি নিশ্চিত। তাহলে এত চিৎকার করতে পারতো না। খুব সম্ভব মেরুদণ্ড ভেঙে গেছে তার, নয়তো নিতম্বের হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আঘাত অন্য কোথাও লাগলে বুকে হেঁটে এগোতে পারতো, নড়াচড়া করে আমাদের চোখে পড়ার চেষ্টা করতে পারতো।
গোঙাতে গোঙাতে গলা ভেঙে গেল মানুষটার। সে কি করুণ অপার্থিব চিৎকার! শুনলে গোটা অস্তিত্ব যেন শুল বেঁধে। প্রথম রাতে লোকটাকে খুঁজতে 3বার ডাগ আউট থেকে বের হয়েছি আমরা, অবিরাম গোলাগুলি গ্রাহ্য না করে। গোঙানি শুনে একবার একদিকে ছুটে যাই, পাই না তাকে। পরক্ষণে শুনে উল্টো দিক থেকে আসছে শব্দটা। সারা রাত খুঁজলাম, ভোর হতে ফিরে এলাম ডাগ আউটে। সেখান থেকে বিনোকিউলারের সাহায্যে গোটা যুদ্ধক্ষেত্রের চারিদিকে আতিপাতি করে চোখ বোলালাম, যদি দেখা যায়, যদি তার নড়াচড়া চোখে পড়ে যায়, সেই আশায়। কিন্তু সব বিফলে গেল। পরদিন মানুষটার গলার স্বর আরো ক্ষীণ হয়ে এলো। হওয়ারই কথা, একে আহত, তার উপর ঠান্ডার মধ্যে পড়ে পড়ে সারাক্ষণ গোঙানোর কারণে ঠোঁট মুখ নিশ্চয়ই শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিষয়টা সবার মধ্যে এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি করলো যে আমাদের কোম্পানি কমান্ডার পর্যন্ত বিষণ্ণ হয়ে উঠলেন। একসময় ঘোষণা করে দিলেন লোকটাকে যে খুঁজে বের করতে পারবে, ছুটে যাওয়ার সময় তাকে 3 দিনের বাড়তি ছুটি দেওয়া হবে। এই সময় 3 দিনের বাড়তি ছুটি সবার জন্যই দারুণ সৌভাগ্যের ব্যাপার, কিন্তু এটা এমন এক স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ছুটির লোভে নয়, হতভাগ্য মানুষটাকে যে কোনো মূল্যে উদ্ধার করার স্বার্থেই কাজটা চালিয়ে যাবো বলে সিদ্ধান্ত নিলাম আমরা। দ্বিতীয় দিন বিকেলের দিকে কাট আর ক্রপ আবার বের হলো তাকে খুঁজতে, কিন্তু কিছুক্ষণ পরই পরিমরি করে সেলারে ফিরে এলো তারা, কারণ মরতে মরতে বেঁচে গেছে ক্রপ। শত্রু গুলি তার কানের লতি ছিঁড়ে নিয়ে গেছে। ডাগ আউটে বসে আমরা আহত লোকটার সব কথাই মোটামুটি স্পষ্ট শুনতে পেয়েছি। প্রথম প্রথম সে বলতো, এখানে কেউ নেই আমাকে সাহায্য করার মতো। যতবার এই আকুতি কানে এসেছে ততবারই নিজেদের অক্ষমতা আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে। মন বলেছে আমাদের মরে যাওয়াই তো ভালো। প্রথম রাতে লোকটা সাহায্যের জন্য ডাকাডাকি করেছে। দ্বিতীয় রাতে বিকারে আক্রান্ত হয়েছিল, কেননা সারা রাত সে শ্রী সন্তানদের সঙ্গে কথা বলেছে। তার কথার মধ্যে এলিস নামটা বেশ কয়েকবার স্পষ্ট শুনতে পেয়েছি আমরা। এলিস নিশ্চয়ই তার স্ত্রীর নাম হবে। আজ সারাদিন কাঁদছে, সন্ধ্যা নাগাদ গলা ভেঙে গেল। তারপরও সারা রাত শব্দ শোনা গেল হতভাগ্য লোকটার। আমরা শুনতে পেলাম, কারণ বাতাস তার দিক থেকে আমাদের দিকে বইছে। সকালের দিকে আমরা যখন ভাবছিলাম লোকটা আরো আগেই মরে গেছে, এই সময় শেষবারের মতো তার দিক থেকে কুলকুচা করার মতো শব্দ ভেসে এলো। রাতে যেমন ঠান্ডা পড়ে, দিনের বেলা তেমনি ভ্যাপসা গরম। মাঠে মৃতদেহ স্তূপ হয়ে পড়ে আছে। ওর মধ্যে থেকে কয়েকটাকে ডাগ আউটে নিয়ে আসতে পেরেছি আমরা। বাকিগুলো পড়ে আছে খোলা আকাশের নিচে। প্রতিটি লাশ পেট ফুলে বেলুন হয়েছে, পেট থেকে গ্যাস বের হচ্ছে অনবরত, কেঁপে কেঁপে উঠছে পেট। ঝকঝকে নীল আকাশ, মেঘের ছায়া পর্যন্ত নেই কোথাও। সন্ধ্যার দিকে গরম আরো বাড়ল, মাটি থেকে ভাপ উঠতে শুরু করলো। রক্তের গন্ধ আর গোলার আঘাতে সৃষ্ট গর্তে জমাট বেঁধে থাকা বিষাক্ত গ্যাস বাতাসের সঙ্গে মিশে একাকার হয়ে ভারী করে তুলল পরিবেশ। বিষাক্ত বাতাসে দম নিয়ে অসুস্থ হয়ে পড়লাম আমরা। সন্ধ্যার পর শত্রুর গোলাবর্ষণ থেমে গেল। অন্ধকার আরো একটু জেঁকে বসতে ফরাসিদের ছোড়া ফ্লেয়ার থেকে প্যারাশুটের কাপড় ও তামার রিং সংগ্রহ করতে হুড়মুড় করে ছুটল অনেকে। আমাদের অনেকে এই রিং আরো আগে থেকেই জমা করছে। কেন তা তারাই জানে। সবার ভাবসাব দেখে মনে হয় খুব দামি কিছু সংগ্রহ করছে তারা। তামা যথেষ্ট ভারী ধাতু। কয়েকজন এত বেশি তামার রিং সংগ্রহ করেছে যে সেগুলো বহন করাও একটা বড় সমস্যা হয়ে উঠবে। রিং সংগ্রহ করার পেছনে আমাদের হাই একটা ভালো যুক্তি দেখিয়েছে। বলেছে ওর প্রেমিকা রিংগুলো গার্টারের সম্পূরক হিসেবে ব্যবহার করবে। ওর ব্যাখ্যা শুনে বাকি সবাই হাঁটু চাপড়ে উৎসাহ দিয়েছে। দারুণ, তোমার অনেক বুদ্ধি হাই। দুষ্টি বুদ্ধি খেলে গেল যাদের মাথায়। এক বড় একটা রিং বের করে তার মধ্যে এক পা ভরে দিল। তারপরও কিছু জায়গা রয়েছে দেখে ঢোকালো একটা হাতও। তারপর সারা মুখে হাসি দিয়ে বলল, তোর প্রেমিকার পায়ের সাইজ তো দারুণ দেখছি। হ্যাঁ, তাহলে দেহখানা নিশ্চয়ই। হাসতে হাসতে কথা বন্ধ হয়ে গেল তার। হাসি কমতে বলল, 3.5 মণ হবে, কি বলিস? হাসতে লাগলো সবাই। হায়ের খেয়াল নেই সেদিকে। সে দেয়ালের দিকে তাকিয়ে আছে আনমনে। প্রেমিকার কথা ভাবছে হয়তো। তবে বাস্তবে প্যারাশুটের কাপড় অনেক কাজে লাগে। শরীরের আকার গঠন বুঝে 3 অথবা 4 খণ্ড দিয়ে কাপড় দিয়ে একটা ব্লাউজ হয়ে যাবে। আমি আর ক্রপ ওগুলো ব্যবহার করি রুমাল হিসেবে। অন্যরা বাড়িতে পাঠিয়ে দেয়। যেসব মহিলা ওগুলো ব্যবহার করে তারা যদি জানতো কি ভীষণ বিপদ মাথায় নিয়ে কাপড়গুলো সংগ্রহ করা হয়, তাহলে নির্ঘাত ভয়ে আঁতকে উঠত। যে কৌশলে সেগুলো রিং সংগ্রহ করে যাদের, তা সত্যি অবাক করার মতো। আর কেউ এ কাজ করতে গেলে নিশ্চয়ই বিস্ফোরণ ঘটাতো, কিন্তু আমাদের যাদেন বরাবরই ভাগ্যবান। এক সকালে দেখি আমাদের পরীক্ষার সামনে দিয়ে দুটো প্রজাপতি ওড়াউড়ি করছে। ব্রিমস্টোন প্রজাপতি, হলুদ ডানায় লাল লাল ফোঁটা। এখানে কি খুঁজতে এসেছে? এদিকে কয়েক মাইলের মধ্যে না আছে কোনো গাছ, না আছে ফুল। একটা মৃত সৈনিকের খুলির বেরিয়ে থাকা দাঁতের ওপর বসলো ওগুলো। পাখিরাও আজকাল এগুলোর মতো বেপরোয়া হয়ে গেছে। যুদ্ধকে একদম ভয় পায় না। রোজ সকালে ভরত পাখি নোম্যান্সল্যান্ড থেকে এখানে আসে। 1 বছর আগে ওগুলোকে বাসা বাঁধতে দেখেছিলাম। ছানাগুলো এখন বড় হয়ে গেছে। রাত শুধু নামলে হয়, আমাদের পরীক্ষা ইঁদুরে ভরে যায়। ওগুলো নোম্যান্সল্যান্ডের ইঁদুর। পরীক্ষায় নেমে প্রচণ্ড দাবাদাবি করে। ইয়া মোটা মোটা ধীরে সাইজের এক একটা। দেখলে ভয় লাগে। মৃত সৈনিকদের মাংস খেয়ে খেয়ে রাক্ষস হচ্ছে। চোখে পড়লেই মার লাগাই। রাত নামলে শত্রু লাইনের ওপাশে রসদ ও সৈন্যবাহী রেলগাড়ি ট্রাকের আসা যাওয়ার শব্দ শুনতে পাই আমরা। রাতভর বিরতিহীন ঘরঘরানি শুনতে শুনতে কান, মেজাজ আর মস্তিষ্কে 12টা বাজে।
দিনে থেমে থেমে গোলাবর্ষণ চলতে থাকে। ওই সময় বাইরের ব্যস্ততা থাকে না বলে পরীক্ষার ভেতরে যেসব টুকটাক মেরামতির কাজ থাকে সেগুলো সব সেরে ফেলি। আকাশের প্লেনের যুদ্ধে কোনো সমস্যা নয়, কিন্তু অবজারভেশন বা পর্যবেক্ষণ প্লেনগুলোকে মহামারীর মতো ঘৃণা করি আমরা। ওগুলো আকাশে দেখা দেওয়ার কয়েক মিনিটের মধ্যে আমরা আমাদের ওপর শ্রাপনেল আর শক্তিশালী বিস্ফোরক বর্ষণ শুরু হয়ে যায়। এভাবে একদিনে আমরা 11 জন সহযোদ্ধাকে হারিয়েছি। তাদের 5 জন ছিল স্ট্রেচার বহনকারী। তাদের মধ্যে 2 জন এমনভাবে ভর্তা হয়ে যায় যে যাদের মন্তব্য ছিল লোক দুটোর অবশিষ্টাংশ পরীক্ষার দেয়াল থেকে চামচ দিয়ে আছড়ে তুলে মেস্টিনের মধ্যেই কবর দেওয়া যায়। সেলারে সারা দেয়াল মাখামাখি হয়ে গেল রক্ত মাংসে। আরেকজনের দেহের নিম্নাংশ চুরমার হয়ে গিয়েছিল। পরীক্ষার কিনারায় বুক বাঁধিয়ে পড়ে আছে মানুষটা। চেহারা হলুদ হয়ে গেছে, দাড়ির কাছে সিগারেট জ্বলছে। পুড়ে পুড়ে তার নিথর ঠোঁট পর্যন্ত নিভে গেল সেটা। গোলাবর্ষণ থামতে গোলার আঘাতে সৃষ্ট গর্তের মধ্যে তাদের কবর দেওয়া হলো। আগেই সেখানে আরো 2 স্তর কবর দেওয়া হয়ে গেছে। শেষেরটা নিয়ে হলো 3 স্তর, একের ওপর এক। খানিক পর আবার তুমুল গোলাবর্ষণ শুরু হলো। প্রবল উত্তেজনা আর অজানা ভয় গ্রাস করছে। যান হাতে নিয়ে অপেক্ষা করছি। আক্রমণ, পাল্টা আক্রমণ, চার্জ প্রতিহত করা, হরদম এইসবই চলছে, কিন্তু লাভ কি কিছু হচ্ছে? আমি তো শুধু ক্ষতি আর লোকসান ছাড়া কিছু দেখছি না। আমরা এর মধ্যে অনেককে হারিয়েছি, বেশিরভাগই নতুন রিক্রুট। আবার আমাদের সেক্টরে নতুন করে রিইনফোর্সমেন্ট পাঠানো হয়েছে। সবাই অল্প বয়সী, একদম আনাড়ি, ট্রেনিং বলতে গেলে পাইনি। স্রেফ তাত্ত্বিক জ্ঞান দিয়ে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছে। তুমি জানো হ্যান্ড গ্রেনেড কি? জানি, কিন্তু ওই জিনিসের হাত থেকে বাঁচতে হলে যে আড়াল নিতে হয় সেটা জানো না। গোলাগুলির আওয়াজ আলাদাভাবে শনাক্ত করতে পারো না, আন্দাজ করতে পারো না সেগুলো কখন কোথায় ফাটবে। দূরের ভারী গোলাবর্ষণের আড়াল থেকে আশপাশ থেকে মরণছোবল মারতে আসা হালকা গুলির তীক্ষ্ণ শিশু যে থাকে, ওদের কানটা আলাদা করে চিনতে পারবে না। যখন হয়তো দ্রুত ছত্রভঙ্গ হয়ে আড়াল নেওয়া দরকার, তখন দেখা যাবে ওরা এক জায়গায় জড়ো হয়ে ঠকঠক করে কাঁপছে। ফলে শত্রুর প্লেন থেকে মেশিন গানের গুলি চালিয়ে ওদের ঝাঁঝরা করে দেওয়া অনেক সহজ। ওদের শুকনো ফ্যাকাশে চেহারা দেখলে মনে করুণা জাগে। মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, ওরা যুদ্ধক্ষেত্রে পাঠায় ওদের যারা যুদ্ধক্ষেত্রে পাঠায় তারা মানুষ কিনা, মানুষ হলে কিরকম মানুষ। ওদের বুকের হাড় বেরিয়ে আছে, পিঠের সঙ্গে মিশে আছে পেট। কোট, বুট বা ট্রাউজার্স যাই পরে সবই খুব ঢোলা লাগে, কারণ ওদের যে সাইজ, সেনাবাহিনীর সদস্যদের জন্য সেই সাইজের পোশাক দুনিয়ার কোথাও তৈরি করা হয় না। ওদের দেখে মাঝে মাঝে মনে হয় মরা শিশু আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কিভাবে যে নিজেদের মৃত্যুর সামনে ঠেলে দেয়, কিভাবে যে কাতারে কাতারে মারা যায়, দেখলে কষ্ট লাগে। ওদের কারো চেহারার দিকে তাকাতে পারবেন না। যুদ্ধক্ষেত্রের অকল্পনীয় বিভৎসতা চাক্ষুষ করে ভয় সারাক্ষণ সিটিয়ে থাকে ছেলেগুলো, কিন্তু সাহস পায় না কাঁদতে। তারপরও যুদ্ধ করে যায়। মাঝে মধ্যে বাড়ির কথা আর মায়ের কথা ভেবে লুকিয়ে লুকিয়ে কাঁদে। যদি টের পায় কে লক্ষ্য করছে, অমনি চুপ হয়ে যায়। একদিন আচমকা গ্যাস হামলা চালালো শত্রুরা। পরিণতি হলো ভয়ঙ্কর। নতুন রিক্রুট মারা পড়লো দলে দলে। গ্যাস আক্রমণ হলে কি ব্যবস্থা নিতে হয় জানতো না ওরা। হামলা থামার পর পরিস্থিতি স্বাভাবিক হতে এক ডাগআউটে গিয়ে দেখি ভয়াবহ অবস্থা। ভেতর রিক্রুটরা লাইন ধরে মরে পড়ে আছে, ঠোঁট কালো আর মাথা নীল। গোলার তৈরি গর্তে আশ্রয় নেওয়া কয়েকজন রিক্রুট সময়ের আগেই মাস্ক খুলে ফেলে এই সর্বনাশ ঘটেছে। ওরা জানতো না কিভাবে এরকম বিপদের মোকাবেলা করতে হয়, জানতো না গর্তে জমে থাকা গ্যাস দীর্ঘ সময় তাজা থাকে। ওপরে কয়েকজনকে মাস্ক খুলে চলাফেরা করতে দেখে ওরাও খুলে ফেলেছে, বিপদ কেটে গেছে ভেবে। যে কজন বেঁচে গেছে তাদের অবস্থাও সুবিধার নয়। রক্তক্ষরণ আর শ্বাসরুদ্ধ হয়ে শেষ পর্যন্ত তারাও মারা গেল। এরা আসলে মরে বাঁচলো, কারণ বেঁচে থেকে প্রতিবার কাশির সাথে পোড়া ফুসফুসের টুকরো উগরে দেওয়া যে কত কষ্টের, তা একমাত্র সে ছাড়া আর কেউ বুঝবে না।